কুয়েটে দুই পক্ষের সংঘর্ষে আহত 50 শিক্ষার্থী, উপাচার্যের পদত্যাগ সহ 5 দাবি, ক্লাস ও পরীক্ষা বন্ধ। কুয়েটে হামলায় উত্তাল ঢাবি, ছাত্রলীগের কায়দায় ছাত্রদলের হামলার অভিযোগ, তৃতীয় পক্ষ জড়িত বলছে ছাত্রদল। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় মার্চে ভারত যাচ্ছে কারিগরি দল, ঢাকা দিল্লি একসঙ্গে কাজে জোর। নির্বাচনী উপদেষ্টাদের বক্তব্য ক্ষুব্ধ তারেক রহমান, মন্তব্য নৈরাজ্যের সুযোগ পাবে ফ্যাসিবাদ। দেড় দশক পর নাটোর চিনি কলে লক্ষ্যমাত্রা ছাড়ালো 1000 টন বাট্টু উৎপাদনে লোকসান কাটার আশা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজমিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। ক্যাম্পাসে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও হামলাকারীদের শাস্তি এবং ভিসির পদত্যাগ সহ 5 দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের উপর হামলা করে আরেকটি পক্ষ। সংঘর্ষ জড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরেও। এতে 50 জনের বেশি শিক্ষার্থী আহত হয়। পরে রাতে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীদের একাংশ কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি এবং ভিসি ও প্রভিসি পদত্যাগ সহ 5 দফা দাবি জানান তারা। 19 তারিখ 1টা পর্যন্ত সময় দিয়েছি দাবি সম্পূর্ণ করার জন্য। সকালে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব, কারণ আমরা চাই একটার মধ্যে দাবিগুলো পূরণ হয়ে যাক। কারণ আমরা বিলিভ করি দাবিগুলো অনেক কঠিন কিছুও না, পূরণ করতে বেশি সময় লাগার মতোও না। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কুয়েট এলাকা থেকে 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। যে কারোর সাথে কথা এক একজনের এক একটা ভাষ্য, যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছিল বা কি কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী দিকে টার্ন নিয়েছে। সংঘর্ষের ঘটনায় নগরীর শিববাড়ি মোড়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কায়দায় ছাত্রদল হামলা করেছে। এই অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলছে হামলায় তৃতীয় পক্ষ জড়িত। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দুই সংগঠন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমাবেশ। রাত 8টার দিকে এই কর্মসূচিতে অংশ নেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা। হুঁশিয়ারি দেন, কেউ ফেসিবাদী আচরণ করলে ছাত্রলীগের মতোই পরিণতি হবে। তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ আছে ছাত্র সমাজ। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। পরে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলন। রাত 9টার দিকে রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সভাপতির দাবি, কুয়েটের ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত, কোনো ফাঁদে পা দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অপরাপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না। বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা ও কুয়েটের ঘটনার চিত্র প্রদর্শনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় 9 ছাত্রীর বহিষ্কার নিয়ে মুখোমুখি শিক্ষার্থী ও প্রশাসন। বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সাথে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রক্টরের অপসারণ চান তারা।
শিক্ষার্থীরা আবেদন করলে পুনর্তদন্ত করে আদেশ বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। স্বৈরাচারের চিহ্ন দাবি করে 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনের নৌকার প্রতিকৃতি ভাঙার চেষ্টা করে একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রক্টোরিয়াল বডির সদস্যরা। এ সময় অসদাচরণের অভিযোগ এনে সহকারী প্রক্টর ডক্টর কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রী। প্রায় 1 সপ্তাহ পর ওই ছাত্রীকে স্থায়ী এবং আরও 9 জনকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে অন্যায়ভাবে বহিষ্কারের অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের অভিযোগ তাদের। যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে সবে প্রধান পক্ষর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখনো অফিসিয়ালি চিঠি পাইনি, তার মানে এখনো আমরা নিশ্চিত ধরে নিচ্ছি না, এবং আমরা যে এই যে আমাদেরকে হেনস্থা করে এটার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়েছে সাবেক শিক্ষার্থীরাও। এমন তড়িৎ গতিতে এটার বিচারটা করা হলো যে এখানে যে সকল শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করতেছি তাদের সাথে অবিচার করা হয়েছে। এগুলো হতো না যদি প্রশাসন দায়িত্ব নিত, এবং এখনো প্রশাসন এখানে ঝামেলা করে যাচ্ছে, তারা বিভিন্ন কটূক্তি করছে। শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষার্থীদের কারণে আমি প্রক্টর হয়েছি। যখন শিক্ষার্থীরা আসলে সেইভাবে চাইবে যে আমি সরে যাই, তাহলে আমি সরে যাবো। হুট করে একজন যদি তার সাথে মিলিয়ে বলে যে আপনি সরে যান, সেটা তো অন্য বিষয়। আন্দোলন নয়, শিক্ষার্থীদের প্রশাসনের কাছে আপিলের পরামর্শ প্রভিসির। যদি মনে করে যে তারা এফেক্টেড হয়েছে, তাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে, তারা আন্দোলনের পথ অবলম্বন না করে সুপরামর্শ দেওয়া উচিত যে শিক্ষার্থীদেরকে আবেদন করার এই ডিসিশন রিভিউ করার জন্য। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2 গ্রুপের সংঘর্ষ, আটক হয়েছে 5 জন, এবং এই বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এই মুহূর্তে খুলনায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন কি বলছে? আমরা এখন অবস্থান করছি একদম বিশ্ববিদ্যালয়ের সামনে। স্বাভাবিকভাবে গতকালের ঘটনার পর থেকে আজ কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে, ছাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আর আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনী রয়েছে, পুলিশ আছে, অর্থাৎ নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে যা করা দরকার প্রশাসন সেটাই করেছে, সেই ধরনের ব্যবস্থা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছিল। সেই প্রেস ব্রিফিংয়ে তাদের যে বেশ কয়েকটি দাবি ছিল, দাবির মধ্যে ছিল কিন্তু আগামী 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ 28 ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সহ প্রশাসনের সদস্যদের মোতায়েন রাখতে হবে, এবং কুয়েটের যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আছে তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা সহ নাশকতার মামলাও করতে হবে। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা রাজনীতির সাথে জড়িত তাদেরকে বহিষ্কারের দাবি করা হয়েছে। গতকালকে ঘটনায় যারা আহত ছিলেন তাদের চিকিৎসার ব্যয়ভার কুয়েটের পক্ষ থেকে করতে হবে। পাশাপাশি ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। এর পাশাপাশি এবং আজ এই যে দাবিগুলো তারা করেছে এবং দাবিগুলো আজ মানতে হবে, যদি মানা না হয় এর পরবর্তীতে তারা আরো কঠোর কর্মসূচি নেবে। আর যত সময় না তাদের দাবি মানা হচ্ছে, তাতে আজ 1টা পর্যন্ত কিন্তু সকল ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে কুয়েটের অবস্থা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। সব মিলিয়ে আসলে কুয়েট যে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল বা অস্বাভাবিক অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা করতে মার্চে ভারত যাচ্ছে কারিগরি দল।
পানি সম্পদ উপদেষ্টা জানান, আগামী বছরের মধ্যে নবায়ন হবে পানি বন্টনের চুক্তি। গুরুত্ব দেওয়া হবে দেশের স্বার্থ। তবে নদী বিশেষজ্ঞ আইনানুন নিশাতের দাবি, এই দলের চুক্তি নিয়ে কথা বলার এখতিয়ার নেই। যৌথ নদী ব্যবস্থাপনায় ঢাকা দিল্লিকে একসঙ্গে কাজ করার উপর জোর দেন তিনি। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে শুধু গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে ঢাকা দিল্লির চুক্তি হয় ১৯৯৬ সালে। ৩০ বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬-এর ডিসেম্বরে। আগের শর্তে চুক্তি নবায়নের পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের, কিন্তু অন্তর্বর্তী সরকার চায় পর্যালোচনা। ২০২৬-এর মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ, সেটা বিবেচনাতেই আমরা চুক্তি করতে চাইব। তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময়ে হবে না, এটা তো মোটামুটি স্পষ্ট। উপদেষ্টা জানান, আগামী মাসে ভারত যাচ্ছে কারিগরি দল। নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত বলছেন, তাদের কেবল গঙ্গার পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের তথ্য উপাত্ত বিনিময়ের ক্ষমতা রয়েছে, এর বাইরে কোনো এখতিয়ার নেই। ওই চুক্তি স্বাক্ষরের পরে অনেক মতামত এসছে, ওই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক মতামত এসছে। এই সবগুলোকে বিবেচনায় নিয়ে টেকনিক্যাল কমিটি প্রাথমিক পর্যায়ে বসবে এবং সেই টেকনিক্যাল কমিটি বাংলাদেশে কাজ শুরু করেছে। তারা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতে যেয়ে তাদের যে কাউন্টার পার্ট তাদের সাথে কথাবার্তা বলা শুরু করবে। এই কাজ কারিগরি কমিটির কাজ নয়। এই কারিগরি কমিটির সদস্য আমি অনেক 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 বছর ছিলাম, কিন্তু সিদ্ধান্তটা কারিগরি আলোচনার ভিত্তিতে হবে না। তাদের নির্দিষ্ট ম্যান্ডেট আছে, বন্টনের ব্যাপারে তাদের কথা বলার কোনো অধিকার নেই। এই বিশেষজ্ঞ মনে করেন, অভিন্ন নদী রক্ষায় দু দেশের উচিত যৌথভাবে কাজ করা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন, তবে এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চায় বেইজিং। মঙ্গলবার বিকেলে চীন দূতাবাসের সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত আরও বলেন, সংস্কার এদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন আশা করে সংস্কার ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাণিজ্য, ঋণ সহায়তা, তিস্তা প্রকল্প, রোহিঙ্গা স্বাস্থ্যসেবা, সামরিক সহযোগিতা সহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে চীন। কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাতে পছন্দ করে না বেইজিং। সংস্কারের পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে। সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সেটাই আমাদের আশা। বন্ধু দেশ হিসেবে চীন সবসময় বাংলাদেশে স্থিতিশীলতা, ঐক্য ও উন্নয়ন কামনা করে। তিনি আরও জানান, তিস্তা নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা রয়েছে দু দেশের মধ্যে, কিন্তু এটি সরকারি কোনো চুক্তি নয়। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা প্রস্তুত, তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশই উপকৃত হবে। তিস্তা প্রকল্পে বিপুল অর্থায়নের প্রয়োজন, তাই আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলাম। ঢাকা বেইজিংকে সরকারি পর্যায়ে এই সংক্রান্ত চুক্তি করতে হবে। আমরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছি। এদিকে কুনমিংয়ে 3টি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান চীনের রাষ্ট্রদূত। বলেন, এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আগ্রহীরা সহজেই ভিসা পাবেন। বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে যেন একদিনের মধ্যে ভিসা পান, সে বিষয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রমজানের আগেই বাংলাদেশিরা চিকিৎসার জন্য যেতে পারবেন। ইয়াও ওয়েন বলেন, চীন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সংকট দ্বিপাক্ষিকভাবে সমাধানের পরামর্শ দেন তিনি। নাফিজুল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যখন যার হাতে গেছে, তারাই নিজেদের সুবিধা অনুযায়ী নীতিমালা সাজিয়েছে, ফলে কাটেনি জনগণের জিমি দশা। এমন মন্তব্য করেছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার বিকেলে রাজধানীতে নাগরিক কমিটির আলোচনায় কথা বলেন তিনি। এদিকে বক্তারা বলেছেন, হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহায়তাকারীরাও অপরাধী।
উপস্থাপন করতে পারি না। মঙ্গলবার ২০ মিলনায়তনে জুলাই অভ্যুত্থান পরবর্তী পররাষ্ট্রনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কমিটি। উঠে আসে পতিত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম। বক্তারা বলেন, হাসিনাকে ফ্যাসিস্ট হতে যারা সহায়তা করেছে সবার বিচার হওয়া জরুরি। হাসিনাকে কে তৈরি করেছে? এই সিকিউরিটি ফোর্স ছিল, এই বিজনেস এলিটরা ছিল, কালচারাল ইনস্টিটিউশনগুলো ছিল। তারুণ্যের কাছে একটাই শুধু অনুরোধ, আমরা ভুলে যাওয়া যাবে। বিশিষ্ট জনেরা বলেন, সাধারণ মানুষের চাহিদা নিয়ে প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতারা কথা বলেনি, যার ফলে এতদিন ধরে লঙ্ঘন হয়েছে মানবাধিকার। ১৫,০০০-এর বেশি দেয়াল লিখনের ছবি আমরা তুলেছি আলোকচিত্রীকে সারা বাংলাদেশে পাঠিয়ে। এই দেয়াল লিখনগুলির মধ্যে যেই কথাগুলি বলা আছে, যেই বৈষম্য বিরোধী কথা বলা আছে, যেই পাহাড়িদের কথা বলা আছে, যেই সকল জাতি এক, সকল শ্রেণী এক, সকল ধর্ম এক, যেই জিনিসগুলো বলা আছে, আমাদের রাজনীতিবিদরা কখনো এই কথা বলার সাহস পায়নি। এর আগে কূটনীতিতে বাংলাদেশের সম্পৃক্ততা শীর্ষক আলোচনায় যোগ দেন সংশ্লিষ্টরা। এ সময় উঠে আসে রোহিঙ্গা ইস্যু। বক্তারা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে এখনই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আরাকান আর্মির সাথে সরাসরি এই এতটাই হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট থেকে চিন্তা করার চেয়ে আমার মনে হয় ক্যারট এন্ড স্টিকের দিকে যাওয়াটা খুব জরুরি। এ সময় জাতীয় নাগরিক কমিটি বলছে, দেশের কূটনীতি বা অর্থনীতি আর ২-৩ দেশ কেন্দ্রিক হবে না। বাণিজ্যের দুরবস্থার জন্য ক্ষমতাসীনদের স্বার্থপর মনোভাবকে দায়ী করা হয়। যদি তিনি বিজনেসম্যান হন, চিন্তা করেন ক্ষমতা তো ১-২-৫ বছরের জন্য, কিন্তু আমার বিজনেস সারা জীবনের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য। তিনি তার পলিসিগুলাই ওইভাবে করেন, কিংবা যে সীমাবদ্ধতাগুলো ততটুকুই তিনি সেখান থেকে সামগ্রিকভাবে উত্তরণ ঘটানোর চেষ্টা করেন, যতটুকু তার কিংবা তার অংশীদারদের বিজনেসে ক্ষতি করবে না। সার্জিস আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যে দেশ যেমন আচরণ করবে, বাংলাদেশের আচরণও তেমনই হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেড় যুগ পর নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১,০০০ টন বেশি চিনি উৎপাদন হয়েছে। এতে লোকসান কাটার আশায় কর্মকর্তারা। এবছর চাষিরা ভালো দাম পাওয়ায় চিনিকলে আখের সংকট হয়নি। নির্ধারিত ৬০ দিনের পরেও আরও ১৪ দিন চলছে আখ মাড়াই। সময় মতো সার, বীজ ও ঋণ সহায়তা পেলে এবং আখের মূল্য দ্রুত পরিশোধ হলে আখের উৎপাদন আরও বাড়বে বলেছেন চাষিরা। গত দেড় যুগ ধরে আখ মাড়াইয়ের লক্ষ্য পূরণ হয়নি নাটোর চিনিকলে। আখের সংকটে প্রতি মৌসুমেই নির্ধারিত সময়ের আগে বন্ধ হতো মাড়াই। তবে এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার ১,০০০ টন বেশি। ৬০ কার্যদিবসের ৯০,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৯ নভেম্বর শুরু হয় কাজ। তবে আখের ভালো সরবরাহ থাকায় মোট ৭৪ দিন চলেছে মাড়াই। আর ৫,১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে ৬,১৪৯ টন। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হওয়ায় কৃষকদের দ্রুত মূল্য পরিশোধ করতে পারছেন তারা। সরবরাহ ভালো থাকায় এই মৌসুমে আখ মাড়াই হয়েছে প্রায় ১,০৮,০০০ মেট্রিক টন। প্রতি বছর গড়ে ১০ কোটি টাকা লোকসান গুনলেও এবার লাভের আশায় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথাসময়ে আখের মূল্য দিতে পারায় আমরাও চাষিদেরকে তাদের ক্যান প্রাইস প্রায় সমুদ্রের প্রায় দেওয়ার মতো হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে, যেটা আমাদের উৎপাদিত চিনি বিক্রি করে সেটা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। নাটোর চিনিকলে আখ মাড়াইয়ের কাজ করেন ৭০০-র বেশি মৌসুমি শ্রমিক। মাড়াই শেষে বাকি সময় বেকার থাকেন বলছেন তারা। তাই সারা বছর মিলের উৎপাদন চালু রাখার দাবি তাদের। সুগার মিলে যদি অন্য কোনো প্রোডাক্ট আরও উৎপাদন করা যায় তাহলে ১২ মাস চলবে। আমার মিলটা আরও ভালো চলুক, বেশি দিন চলুক, তাহলে আমরা বেশি দিন চাকরি করতে পারবো। মিলে সরবরাহকৃত আখের দাম দ্রুত পরিশোধ ও ন্যায্য দাম পেলে মিলে আখ দেওয়া বাড়বে বলছেন চাষিরা। আখের মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা করা হয়, তাহলে আমাদের সব কৃষকের মোটামুটি একটু পোষাবে। এই টাকাটা আমরা যেন অতি তাড়াতাড়ি পাই, এটা যদি করে তাহলে আমাদের যত আখ চাষি আছে তারা আরও এই আখ চাষে আরও উদ্বুদ্ধ হবে। নাটোর চিনিকলে এই মৌসুমে উৎপাদিত চিনির মূল্য প্রায় ৭৭ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।